একের পর এক খুন হচ্ছে ছোট ছোট বাচ্চারা। কিছুতেই যেন থামছে না এই মৃত্যুর মিছিল। কে করছে বা কেন করছে তার কোনো ইয়াত্তা নেই। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও এর কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় একজন ফরেনসিক অফিসার এমন কিছু রহস্য উদ্ঘাটন করে যা দেখলে তোমার হুঁশ পুরাই উড়ে যাবে। বলছিলাম 2020 সালে রিলিজ পাওয়া অসাধারণ সাইকো থ্রিলার মুভি ফরেনসিকের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। মুভির শুরুতেই আমরা একটা বাচ্চাকে তার বাবার সাথে কসাইখানায় যেতে দেখি। কসাইরা যখন মুরগি কাটছিল তখন বাচ্চাটা তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মুরগি কেনা শেষেই যখন তার বাবা তাকে নিয়ে বাসায় ফিরে আসে তখন তার হাতে একটা মুরগির মাথা দেখা যায়। এই টুকরোটা সে একটা কাচের জারে রেখে বিছানার নিচে লুকিয়ে রাখে। বিছানার নিচে এমন আরো অনেকগুলো জার আছে। তার মানে এই ছেলেটা এরকম বিভিন্ন উইয়ার্ড জিনিস লুকিয়ে রাখত। মানে বুঝতেই পারছো এই বাচ্চাটার মধ্যে একটা ধরনের মানসিক সমস্যা আছে। এদিকে তার বাবা হঠাৎ কাচের জার লুকানোর সময় তা দেখে ফেলে। তার এই অদ্ভুত পাগলামি দেখে লোকটা ভীষণ রেগে যায়। তারপর সে দড়ি বেঁধে তাকে উপরে ঝুলিয়ে বেধড়ক পেটাতে থাকে। এরপর এই সিন ফাস্ট ফরওয়ার্ড হলে আমরা দেখতে পাই এই বাচ্চাটা এতদিনে বড় হয়ে একজন কিশোরে পরিণত হয়েছে, কিন্তু এখনো সে তার বাবার হাতে কিভাবে মার খেয়ে যাচ্ছে। কিন্তু এবার আর তার চোখে মুখে আগের মতো ভয় নেই, বরং আছে তীব্র ঘৃণা আর প্রতিশোধের নেশা। এভাবে মার খেতে খেতে একদিন সে তার নিজের বাবাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তারপর একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। তার বডিটাকে সে নিজের উঠোনেই কবর দিয়ে দেয়। অন্যদিকে পরের সিনে আমরা একটা ডান্স স্কুল দেখতে পাই যেখানে কিশোরী মেয়েরা ডান্স প্র্যাকটিস করছিল। প্রীতি নামের এই স্কুলেরই একটা মেয়ে একই স্কুলের একটা ছেলেকে পছন্দ করত। তার বান্ধবীদের পরামর্শে ক্লাস শেষে সে ওই ছেলেটার কাছ থেকে তার নাম্বার আনতে যায়, কিন্তু নাম্বার নিতে গিয়ে তার মনে পড়ে যে ছোট্ট বোন দিবিয়াকে সে একা রেখে এসেছে। এরপর তাকে আশেপাশে দেখতে না পেয়ে প্রীতি তার বান্ধবীদের কাছ থেকে দিবিয়ার খোঁজ নিতে থাকে, কিন্তু কেউই তাকে স্কুলের আশপাশে খুঁজে পায় না। সন্ধ্যা হয়ে আসলেও দিবিয়াকে আর কোথাও দেখা যায় না। তাই প্রীতি এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। বাবা মাকে ব্যাপারটা জানানোর পর তারা তাকে নিয়ে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লেখায়। এই সময়টা স্টেশনে অন ডিউটি অফিসার ছিল এসি পপি ঋতিকা। সে কৃতির কাছ থেকে জানতে পারে যে দিবিয়া তাকে প্রায় কোনো এক বন্ধুর ব্যাপারে বলতো, কিন্তু এই বন্ধুর নাম, বয়স কিংবা তাকে সে কি বলে ডাকে এসব কিছুই সে জানে না। তো কমপ্লেন হাতে পাওয়ার পর ঋতিকা এই কেসের ইনভেস্টিগেশনে নেমে পড়ে। সে তার পুরো টিম নিয়ে দিবিয়াকে খোঁজার জন্য সার্চ শুরু করে। তবে তাদেরকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ কিছু তরুণ ফুটবলার খেলা করতে গিয়ে কর্পোরেশনের কম্পোস্ট সাইটে একটা মৃত লাশ দেখতে পায়। এই লাশটা ছিল 5 বছরের একটা বাচ্চার, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছ যে লাশটা কার। দিবিয়ার এই নির্মম মৃত্যুর পর ঋতিকা তার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কমিশনারের কাছে যায়। রিপোর্টে জানায় যে দিবিয়াকে ছুরি দিয়ে একটা স্টাবে হত্যা করা হয়েছে। ঋতিকা আরও জানায় তাদের কাছে একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। এমন আরও একটা কেস এসেছে যেখানে দিবিয়ার মতোই 5 বছরের একটা বাচ্চাকে ঠিক একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে। তার মানে এই কেসটা সিরিয়াল কিলিং এর দিকে মোড় নিচ্ছে। কিন্তু কমিশনার ঋতিকাকে সিরিয়াল কিলিং এর ব্যাপারটা লুকিয়ে রাখতে বলে, কারণ তাদের উপর অলরেডি অনেক প্রেশার ছিল। কিন্তু একই সাথে সে গোপনে এই কেসটাকে ইনভেস্টিগেশন করার আদেশ দেয়। তখন ঋতিকা তার টিমে একজন পার্মানেন্ট ফরেনসিক এক্সপার্ট চাইলে কমিশনার বলে তার কাছে কেবল একজনই এভেইলেবল আছে, কিন্তু তার সাথে সে হয়তো খুব একটা কমফোর্টেবল থাকবে না। স্যামুয়েল জন নামের সেই ব্যক্তির নাম শুনেও ঋতিকা কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ে। তার এমন রিয়েকশনের কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে স্যামুয়েল তখন তার অফিসের ডিউটিতে ছিল।
তার পুলিশ অফিসার কলিগরা এক লোকের কাছ থেকে নানাভাবে স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হলেও স্যামুয়েল সামান্য একটা পেসমেকার থেকে তাকে এক তুড়িতেই ধরিয়ে দেয়। এই কেস সলভ করে আসার পর তার কাছেই একটা ফোন আসে। ফোনে তাকে ঋতিকার সাথে দিবিয়া মার্ডার কেসে জয়েন করতে বলা হয়। আর এটা শুনেও সে ঋতিকার মতো কেমন যেন থমকে যায়। বোঝাই যাচ্ছে তাদের দুজনের মধ্যে কিছু একটা তো আছে, যা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে স্যামুয়েল তার নতুন কেসের খবর পাওয়া মাত্রই প্রথমে বাড়ি চলে আসে। সে তার ভাই জেভিয়ারকে জানায় নতুন একটা মার্ডার কেসে তার পোস্টিং হয়েছে। কিন্তু কেসের ইনভেস্টিগেশন অফিসার ঋতিকার নাম শুনেই জেভিয়ারও পুরো থমকে যায়। এরপরই রিভিল হয় যে ঋতিকা আসলে জেভিয়ারের এক্স ওয়াইফ। কয়েক বছর আগে তাদের একটা মেয়ে হারিয়ে যাওয়ার পর তাদের ডিভোর্স হয়। কিন্তু কেন এই দুঃখজনক ঘটনা ঘটেছিল তা কিন্তু এখন আমরা জানতে পারি না। যাই হোক, স্যামুয়েল তার বাড়ি থেকে ফিরে প্রথমে ল্যাবের সব স্যাম্পল টেস্ট করে। এরপর সে ঋতিকার সাথে দেখা করতে সেই ডান্স স্কুলে যায়। তার সাথে দেখা হওয়া মাত্রই ঋতিকা তাকে বলে দেয় শুধুমাত্র কেস ছাড়া আর কোনো কিছুতে যাতে সে ফোকাস না করে। স্যামুয়েল তার কথায় হালকা জবাব দিয়ে নিজেও চারিদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর স্কুলের বাইরের কাঁটাতার একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। বেড়া দেখে তার চোখ যেন থমকে যায়। এদিকে ঋতিকা আর তার কলিগ দিবিয়ার কিডন্যাপিং এর দিনে ওই স্কুলে থাকা সব গাড়ির মালিককেই ইনকোয়ারি করার কথা ভাবছিল, কারণ তাদের ধারণা এর মধ্য থেকেই কোনো একটা গাড়িতে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু স্যামুয়েল এসে বলে এই কাজ করার কোনো দরকারই হবে না, কারণ দিবিয়াকে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়া হয়নি। তার ড্রেসে ক্রস শেপের একটা দাগ ছিল। আর এখান থেকে বোঝা যায় দিবিয়া হয়তো এই কাঁটাতারের বেড়ার সাথেই ধাক্কা খেয়েছিল। এছাড়াও তার বডি থেকে 3টা জিনিসের স্যাম্পল পাওয়া গেছে: বেস পাউডারের গুঁড়ো, শেওলা এবং নালার পানি। স্যামুয়েল কথা বলতে বলতে ঋতিকা আর তার কলিগকে একটা সরু পথে নিয়ে যায়। পথে একটা ঘরের সামনে দাঁড়িয়ে সে ছোট্ট একটা গাছ নাড়াতেই উপর থেকে পাউডারের গুঁড়ো ছড়তে দেখা যায়। এই পাউডারই কিন্তু দিবিয়ার বডি থেকে পাওয়া গিয়েছিল। অর্থাৎ সে খুনিকে ফলো করতে করতে এই গাছের সামনে এসে দাঁড়িয়েছিল। এরপর স্যামুয়েল দূরে একটা দেওয়ালে শেওলা দেখতে পায়। আর এটা দেখে সে জানায় এই দেওয়ালে ঘষা খেয়েই দিবিয়ার জামায় শেওলা লেগেছিল। তারপর আরেকটু দূরে একটা নালাও তারা দেখতে পায়। দিবিয়ার শরীরে লেগে থাকা পানি এই নালা থেকেই এসেছে। অর্থাৎ খুনি এই পথ দিয়েই তাকে স্কুলের বাইরে নিয়ে গিয়েছিল। প্রথম দিনেই স্যামুয়েলের এরকম অবজারভেশন সত্যিই অনেক অবাক করার মতো ছিল। সেদিনকার মতো ফিল্ড ইনভেস্টিগেশন শেষে স্যামুয়েল আবারও ল্যাবে কাজ করতে থাকে। তার একটা অভ্যাস ছিল, সে কাজ করার সময় সব সময় হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তখন তার কলিগ শিখা এসে তার কান থেকে হেডফোনটা খুলে দেয়। প্রথমেই সে জানায় যে তাকে স্যামুয়েলের পাশাপাশি এই কেসের সহকারী একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। ফরেন্সিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর সে আরও জানায় যে অনেকক্ষণ ধরেই ঋতিকা স্যামুয়েলকে ফোন করে যাচ্ছে। এটা শুনে স্যামুয়েল তার ফোন তুলতে আবারও ঋতিকার ফোন আসে। সে তাকে দ্রুত একটা সাইকোলজিস্টের সাথে দেখা করতে বলে, কারণ তার কাছ থেকে এই কেসের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট জানতে হবে। তার সাথে কথা শেষে ঋতিকা শিখাকেও ফোন করে নিজের নাম্বার নোট করতে বলে। শিখা যখন ফোন লাউড স্পিকারে রেখে নাম্বার নোট করতে যায়, তখন নাম্বার লেখা শেষের দিয়ে ঋতিকা বলে, শোনো, আমি কেবল স্যামুয়েলের উপরে নজর রাখার জন্যই তোমাকে এই কেসে রেখেছি, তাই তার প্রতিটা মুহূর্তই আমার কাছে রিপোর্ট করবে। এদিকে লাউড স্পিকার অন থাকায় স্যামুয়েল কিন্তু পুরো কথাটাই শুনে ফেলে। শিখা ও ঋতিকাকে এই ব্যাপারটা জানালে সে রীতিমতো লজ্জা পায়। যাই হোক, তার কথা মতোই স্যামুয়েল আর শিখা ডক্টর আলফান্স নামের ওই সাইকোলজিস্টের সাথে দেখা করে ডকুমেন্টস নিয়ে নেয়। অন্যদিকে একই শহরের একটা অ্যামিউজমেন্ট পার্কে সেদিন আরও একটা চাইল্ড কিডন্যাপের ঘটনা ঘটে। পার্কের ওয়াটার স্লাইডে চড়তে গিয়ে এক বাচ্চা মেয়ে সবার সামনে থেকে গায়েব হয়ে যায়। কেউই বুঝতে পারে না যে এই মেয়েটাকে এমন পাবলিক প্লেস থেকে কেউ কিডন্যাপ করলো কি করে।
এবার তিনটা বাচ্চার কেস নিয়ে পুলিশ পড়ে যায় মহাবিপদে। তারা সবাই মিলে ঋতিকার নেতৃত্বে কিভাবে কোনো লিড আনা যায় তা নিয়ে আলাপ করতে থাকে। এই মিটিংয়ে একেবারে শেষের দিকে সে উপস্থিত হয় স্যামুয়েল। ঋতিকা তাকে দেরি করার জন্য ঝাড়ি মারতে গেলে স্যামুয়েল তার কথায় ইগনোর করে যায়, কারণ বাচ্চাগুলোর ডেড বডির ছবি দেখে তার মাথায় কিছু একটা এসেছে। দিভির বডি যেখানে পাওয়া গিয়েছিল সেটা ছিল সিটি কর্পোরেশনের জায়গা। এর পাশের দেওয়ালের পিছনে ছিল বিশাল একটা রোভা, কিন্তু খুনি সেখানে লাশটা না ফেলে কেন? নিশ্চয়ই তার উদ্দেশ্য ছিল যাতে এ লাশটা সবার নজরে আসে। তাছাড়াও দিবি আর জামাই যে কাদার ছিটে পাওয়া গিয়েছিল তাতে মনে হয় তার কাছাকাছি হাইটের কেউ পাশাপাশি একসাথে হেঁটে গেছে। তাহলে নিশ্চয়ই খুনি হয়তো এমন কেউ যে একটা 5 ফিটের দেয়াল অতিক্রম করতে পারবে না এবং তার হাইটও কম। তাহলে কি হতে পারে? এই খুনি কোনো বাচ্চা, কারণ অ্যামিউজমেন্ট পার্ক থেকে গায়েব হওয়া দেবিকা নামের সেই মেয়েটার আশেপাশেও সব বাচ্চা ছিল। কিন্তু স্যামুয়েলের এই কথা শুনে ঋতিকা সেগুলোকে হলিউডের ফ্যান্টাসি আখ্যা দিয়ে উড়িয়ে দেয়। তখন স্যামুয়েল তাকে দুনিয়ার সবচেয়ে পিচ্চি সিরিয়াল কিলারের একটা ছবি দেখায়। অমরজিৎ শাহ নামের এই 8 বছরের বাচ্চাটা তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। সে কিন্তু কোনো হলিউড ক্যারেক্টার নয়, বরং ভারতের বিহারেরই একটা বাচ্চা ছিল। তাছাড়া এই ধরনের আরও অনেক কেস দেখা গেছে যেখানে বাচ্চারা ক্রাইম করতে সক্ষম। কিন্তু ঋতিকা তবুও তাকে বলে যে, তোমার এসব ফালতু থিওরি আমাকে শুনিও না, কারণ এমন ফালতু জিনিস তোমার ফ্যামিলির কাছ থেকে আমি অনেকবার শুনেছি। ঋতিকা চলে যাওয়ার পর শিখা স্যামুয়েলকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে পূর্ব পরিচয় আছে কিনা। তখন স্যামুয়েল জানায় ঋতিকা একসময় তার ভাইয়ের স্ত্রী ছিল, কিন্তু সে নিজের কাজ নিয়ে এতটাই বিজি ছিল যে কেয়ারলেস থাকার ফলে তার 2 মেয়ের মধ্যে একজন হারিয়ে যায়। তারপর থেকে তাদের পরিবারের সাথে আর কখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি। যা হোক, পুলিশ কমিশনার হঠাৎ স্যামুয়েলকে ডেকে তার সাথে আব্দুল ওহাব নামের একজন রিটায়ার্ড এসিপিকে পরিচয় করিয়ে দেয়। এসিপি ওহাব পুরাতন একটা কেসের ডিএনএ স্যাম্পল ম্যাচ করাতে এসেছিল। তার কাছ থেকে স্যামুয়েল জানতে পারে এই ডিএনএ স্যাম্পল অজানা এক কিলারের। কয়েক বছর আগে এই শহরেই বার্মা কলোনিতে একের পর এক চাইল্ড কিডন্যাপিং এবং মার্ডার হচ্ছিল, কিন্তু পুলিশ কোনো ধরনের কুলকিরানা পাচ্ছিল না। তবে একদিন এক ভিকটিমকে হত্যার সন্দেহে পুলিশ উবাইদ আহমেদ নামের এক ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু সে জেলে থাকা অবস্থাতেই একই ধরনের আরেকটা খুন হয়। এবার ভিকটিমের নাক থেকে কিলারের ডিএনএ স্যাম্পল পাওয়া যায়, কিন্তু উবাইদের সাথে এগুলো ম্যাচ করেনি। তার মানে উবাইদ ছিল আসলে নির্দোষ। এরপর হঠাৎ করেই এই সিরিয়াল কিলিং বন্ধ হয়ে যায়। উভয় জেল থেকে ছাড়া পাওয়ার পর তার অবস্থার কথা চিন্তা করে ওহাব তাকে নিজের ড্রাইভার হিসেবে চাকরি দেয়। এরপর সে তার ডিএনএ স্যাম্পল দিয়ে চলে যাওয়ার পরেই এই কেসে একটা বড় লিড আসে। এদিকে এক লোক পুলিশকে জানায় যে সে সিরিয়াল কিলারকে একটা ভ্যান গাড়িতে করে দিবিয়াকে টেনে নিয়ে যেতে দেখেছে। তার বর্ণনা অনুসারে এই কিলার যুবক ছিল না, তাকে দেখতে 10 বছরের বাচ্চাই মনে হচ্ছিল। এই কথা শুনেই ঋতিকা বুঝতে পারে যে স্যামুয়েলের অনুমান একেবারেই নির্ভুল। লোকটার বর্ণনা অনুসারে এই বাচ্চার স্কেচ আঁকানো হয়। অন্যদিকে ঋতিকাও স্যামুয়েলকে সরি বলে, কারণ তার ভবিষ্যৎবাণী পুরোই একুরেট ছিল। প্রত্যক্ষদর্শী লোকটার বর্ণনা অনুসারে সেই বাচ্চাটারও স্কেচ আঁকা হয়। এই ছবিগুলো দেখার পরই হঠাৎ সেই সাইকোলজিস্ট তাকে ডেকে নেয়। সে তার দিকে কিছু ছবি এগিয়ে দিলে এই ছবিগুলো দেখে ঋতিকা প্রায় চমকে ওঠে, কেননা এই ছবি আর স্কেচের সাথে হুবহু মিলে যাচ্ছে। এরপর আলফান্সো জানায় যে কয়েক বছর আগেই এই ছেলেটাকে একটা চাইল্ড রেস্কিউয়ার থেকে নিয়ে আসা হয়েছিল, কারণ সে খেলার বিবাদে জোরে তার 2 বন্ধুকে কুড়ে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আলফান্সো সেই সময় ব্যস্ত থাকায় তাকে নিজের কলিগ মানিনের কাছে হ্যান্ডওভার করে। এই তথ্যটা জানার পর ঋতিকা সরাসরি মানিনের সাথে দেখা করতে যায়। মানিন তাদেরকে জানায় যে রুবিন ইলিয়াস নামের এই ছেলেটাকে থেরাপি দেওয়ার জন্যই তাকে কেসটা দেওয়া হয়েছিল। ডক্টর মানিনের কাছ থেকে তারা জানতে পারে তিনি অনেক কষ্টে তার সাথে কানেকশন বিল্ড আপ করতে পেরেছিলেন।
তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রতি সপ্তাহে একদিন তাকে নিজের বাড়িতেও নিয়ে আসতো। তার চেষ্টায় রুবিন প্রায় নর্মাল অবস্থায় ফিরে এসেছিল, কিন্তু হঠাৎ একদিন সে রান্নাঘরে সবজি কাটতে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। মানিন তাকে থামাতে গেলে সে তার হাতের ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন মানিনের কাছ থেকে সব ইনফরমেশন পাওয়ার পর ঋতিকা প্রায় কনফার্মই হয়ে যায় যে রুবিন হলো তাদের খুঁজে বেড়ানো সেই সিরিয়াল কিলার। এদিকে একই দিনে শহরের একটা হসপিটাল থেকে মালবিকা নামের 6 বছরের এক বাচ্চা কিডন্যাপ হয়। আই উইটনেসদের কাছ থেকে তথ্য মতে এই সময় রুবিনকে হসপিটালের আশেপাশে দেখা গিয়েছিল, তাই পুলিশ তাকে এবার মেন সাসপেক্ট হিসেবে ধরে নেয়। মালবিকা কিডন্যাপ হওয়ার আগে হসপিটালের কফি সেন্টার থেকে সে একটা চকলেট কিনেছিল, যার রেপার বাইরের একটা ডাস্টবিনে পাওয়া যায়। সামুয়েলও সেই ডাস্টবিনের ভিতর থেকে একটি সিনেমার টিকিট খুঁজে পায়। সে প্রীতিকাকে টিকিট দেখিয়ে বলে, এই টিকিটে যেহেতু ধুলো ময়লা লেগে আছে, এর মানে হলো ঝাড়ুদাররা দুপুরের দিকে ঝাড়ু দেওয়ার সময় রাস্তা থেকে সেটাকে কুরিয়ার ডাস্টবিনে ফেলেছে। কিন্তু যদি পরে ফেলা এই টিকিটে ধুলো লেগে থাকে, তাহলে মালবিকার চকলেট র্যাপারে কেন ধুলো নেই? স্যামুয়েলের ধারণা অনুযায়ী কেউ কি তাদেরকে মিসলিড করার জন্য ইচ্ছে করে সেটাকে ডাস্টবিনে ফেলেছে। যদি এটাই সত্যি হয়, তবে এই কাজটা কোনো একটা অ্যাডাল্ট মানুষের পক্ষে সম্ভব। কিন্তু পুলিশ এই কথাকে উড়িয়ে দেয়। তারা মনে করে এত লোকের মাঝে রুবিন কি এই রেপারটিকে ডাস্টবিনে ফেলবে? ল্যাব টেস্ট করার সময় স্যামুয়েল শিখাকে বলে, সে তো বলেনি যে রুবিন এই কাজ করেছে। র্যাপার থেকে পাওয়া কটন সুতার মধ্যে থাকা ডেড স্কিন সেল থেকে তার ডিএনএ পাওয়া সম্ভব, কারণ রুবিন খুব চালাকের সাথে কটন গ্লাভস ব্যবহার করেছে যাতে তার ফিঙ্গারপ্রিন্ট লুকানো যায়। এই আইডিয়ার ভিত্তিতে ডিএনএ টেস্টের পর চকলেট র্যাপার থেকে দুটো ডিএনএ স্যাম্পল পাওয়া যায়। এর একটি মালবিকার ডিএনএ এর সাথে মিলেছে, কিন্তু অন্যটি রুবিনের সাথে মিলেনি। এর মানে স্যামুয়েলের ধারণা সত্যি, এই খুনি হয়তো তৃতীয় কোনো ব্যক্তি যে রুবিনকে স্রেফ ব্যবহার করছে। এরপরের সিনে আমরা রুবিনকেই দেখতে পাই। সে অজ্ঞান মালবিকাকে কাঁধে নিয়ে একটা বনের ভিতর দিয়ে কোনো পুরাতন ভ্যানের ভিতরে ঢুকিয়ে রাখে এবং বেরিয়ে আসে। তবে কিছুক্ষণ পর ভিতর থেকে মালবিকার বডি নিয়ে আরেকজনকে বের হতে দেখা যায়। কিন্তু এই ব্যক্তিকে, এই মেয়ে হলো হৃদিকারী বড় মেয়ে স্যামুয়েলের ভাতিজি নায়না। ছোট বোনের মৃত্যুর পর থেকে নায়না প্রায় ডক্টর আলফান্সোর কাছে থেরাপি সেশন নিতে যেত। স্যামুয়েল মাঝে মাঝে তাকে সঙ্গে নিয়ে যেত। কিন্তু নায়না এখানে কি করছে? ভ্যানের ভিতর থেকে ট্রলিতে মালবিকাকে বের করার সময় দেখা যায় মালবিকার বেঁচে থাকার সম্ভাবনা নেই। তার বুকে ছুরির আঘাত স্পষ্ট। এখন প্রশ্ন ওঠে, নায়না কি সিরিয়াল কিলার? এদিকে স্যামুয়েল যখন ডিএনএ স্যাম্পল পাওয়ার কথা ঋতিকাকে জানায়, তখন সে তার উপর উল্টো রেগে যায়, কারণ রুবিনকে যে কোনো মূল্যে ধরার প্রতি ঋতিকার বেশি মনোযোগ ছিল। তাই সে স্যামুয়েলকে এই ইনভেস্টিগেশনে নিয়ে মাথা গলাতে নিষেধ করে। কিন্তু ততক্ষণে স্যামুয়েলের কাছে এসিপি আব্দুল ওহাব ডিএনএ স্যাম্পল নিয়ে হাজির হয়। তার আনা স্যাম্পল চকলেট র্যাপার থেকে পাওয়া দ্বিতীয় স্যাম্পলের সঙ্গে হুবহু ম্যাচ করে। এর মানে 12 বছর আগে হওয়া চাইল্ড কিলিং কেস আর এখনকার কেসের কিলার একই ব্যক্তি। স্যামুয়েল তখন পুরাতন বার্মা কলোনির দিকে যায়। কিলিং কেসের ডেড বডিগুলো যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গার তদন্ত করতে চায়। এখানে একটি ওয়াটার রিজার্ভ থাকায় পুলিশ আগে ভালোভাবে সার্চ করেনি, কিন্তু স্যামুয়েল শক্তিশালী রাডার ব্যবহার করে মাটির নিচে কিছু একটা খুঁজে পায়। মাটি ঘুরিয়ে দেখতেই আরও 5টি ডেড বডির কঙ্কাল বের হয়। এর মধ্যে 4টি কঙ্কাল বাচ্চার, কিন্তু একটি ছিল অ্যাডাল্ট মানুষের। এখন প্রশ্ন উঠেছে, এই কিলার এবং বর্তমান কিলার একই হলে নায়না বাচ্চাদের ডেড বডির সঙ্গে কি করছে? জঙ্গলের ভিতর আমরা তাকে মালবিকার বডি নিয়ে বের হতে দেখেছি। রহস্য যেন ক্রমেই জটিল হচ্ছে। পরের সিনে রুবিনকে চার্চের বাইরে বসে থাকতে দেখা যায়। বারবার সে নিজের মাথা অদ্ভুতভাবে নাড়াচ্ছে। তার মাথায় ভীষণ যন্ত্রণা। হঠাৎ চার্চের বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়িতে বসে আছে নায়না, আর ড্রাইভিং সিটে এক অচেনা ব্যক্তি। বোঝা যায় হয়তো আসল কিলার নায়না,
এবং রুবিনকে কন্ট্রোল করছে। নয়নার হাতেও রেডিও ট্রান্সমিটারের মতো একটি ডিভাইস দেখা যায়। তার সুইচ চাপ দিলে রুবিনের মাথার যন্ত্রণা আরও বেড়ে যায়। রুবিন লিটারেলি পাগলের মতো চিৎকার করতে থাকে। এদিকে স্যামুয়েল তার ফরেনসিক ল্যাবে বসে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে এই কেসে জড়িত সমস্ত ব্যক্তির, পুলিশ অফিসার থেকে হসপিটালের স্টাফ পর্যন্ত ডিএনএ স্যাম্পল পরীক্ষা করতে চায়। কিন্তু কিলার যদি এদের মধ্যে কেউ হয়, তবে সে নিজ ইচ্ছায় কখনো স্যাম্পল দেবে না। তাই স্যামুয়েল শিখা, আব্দুল ওহাব এবং ডক্টর আলফানসোকে দায়িত্ব দেয় নিজ নিজ জায়গা থেকে গোপনে স্যাম্পল সংগ্রহ করার। কাজ শুরুর আগে সে নিজ ল্যাবে উপস্থিত সবার ডিএনএ আগেভাগে ম্যাচ করে দেখে। কারো ডিএনএ চকলেট র্যাপারের স্যাম্পলের সঙ্গে মেলে না। হসপিটালের স্টাফ বা পুলিশ অফিসারদেরও কারো ডিএনএ ম্যাচ করে না। হতাশ হয়ে পড়লেও ঋতিকা এবং তার টিম অবশেষে চার্চের বাইরে থেকে রুবিনকে ধরতে সক্ষম হয়। যখন ঋতিকা তার কাছ থেকে ইনফরমেশন নিতে যায়, রুবিন ভিকটিমদের ছবি দেখে বলে, হ্যাঁ, আমি এদেরকে শয়তানের কাছে পাঠিয়েছি। রুবিন আবারও মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে। তার মুখ থেকে যে কথা বের হয়, ঋতিকা সেটাকে কেবল কনফিউশন হিসেবে ধরে নেয়। সে ভীষণ খুশি, কারণ মনে করছিল এই কেসটি সে ফাইনালি সলভ করে ফেলেছে। কিন্তু স্যামুয়েল শিখাকে রুবিনের কনফিউশনের ভিডিও দেখিয়ে বলে, এই ভিডিওতে কিছু একটা গন্ডগোল আছে। ভিডিওতে দেখা যায় রুবিন বারবার তার মাথা অদ্ভুতভাবে ঝাঁকাচ্ছে। স্যামুয়েল জানত যে রুবিন তার কানের সমস্যার জন্য হেয়ার এইড ব্যবহার করত। হয়তো এই ডিভাইসের মাধ্যমে কেউ তার কাছে ভয়েস মেসেজ পাঠাচ্ছে এবং সেই ব্যক্তি হলো সেই শয়তান যার কথা অনুসারে রুবিন কাজ করছে। স্যামুয়েলের ধারণা সত্যি, কারণ নায়নার হাতে থাকা ট্রান্সমিটারের সুইচ চাপ দিলে রুবিন তার কানে তীব্র স্বর শুনতে পেয়েছিল। পুলিশ রুবিনকে অ্যারেস্ট করার পরও তাকে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু রাতের বেলায় কিলার আবার হিয়ারিং ডিভাইসের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠায়। মেসেজ অনুসারে রুবিন নিজের হাত কেটে আত্মহত্যা করে। অর্থাৎ কিলার এই কেসের সবচেয়ে বড় ক্লু সাফ করে দিল। রুবিনের মৃত্যুর পর ঋতিকার উপর ভীষণ প্রেসার পড়ে। এমনকি পুলিশ কমিশনার জানায় এই পরিস্থিতিতে তাদের উপর একটি ইন্টারনাল ইনকোয়ারি হবে। এই কঠিন অবস্থায় ঋতিকার কাছে তার মেয়ে নায়না থাকে। সে এখন মেয়েকে কিভাবে সামলাবে তা ভেবে চিন্তায় পড়ে। স্যামুয়েল নয়নাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। প্রথমে ঋতিকা অনুমতি দিতে চাইছিল না, কিন্তু স্যামুয়েল বলে, এই কেসের শুরু থেকেই আমি সমস্ত পার্সোনাল ইস্যুকে দূরে সরিয়ে রেখেছি। শুরু থেকেই আপনাকে ম্যাম বলে সম্বোধন করেছি। তাই চাচা হিসেবে নায়নাকে এই পরিস্থিতি থেকে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। অবশেষে ঋতিকা অনুমতি দেন এবং স্যামুয়েল নায়নাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অনেকদিন পর মেয়েকে সরাসরি দেখতে পেয়ে তার ভাই জাভিয়ার যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এদিকে রুবিনের মৃত্যুর পর স্যামুয়েল শিখাকে বলে, এই এরিয়ার সব সিসিটিভি ফুটেজ চেক করো। শিখা ফোন করে জানায়, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রুবিনের মৃত্যুর সময় জেলের বাইরে একটি ব্লু কালারের হোন্ডা সিভিক গাড়ি দেখা গেছে। এই খবর শুনে স্যামুয়েলের বুক কেঁপে ওঠে, কারণ মাত্র এই সময় সে নিজের চোখে তার বাড়ির গেটের বাইরে সেই গাড়িটাকে দেখতে পাচ্ছে। স্যামুয়েল গাড়ির দিকে এগিয়ে দেখতে পায় যে ড্রাইভিং সিটে কেউ নেই। হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি এসে তার মাথায় সজোরে লাঠি দিয়ে আঘাত করে এবং এই ব্যক্তি দেখে স্যামুয়েল লিটারেলি থমকে যায়, কারণ এই লোকটাই হলো সেই বাস ড্রাইভার উবাইদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, উবাইদ কি আসল কিলার? উবাইদ স্যামুয়েলকে ধরে নিয়ে সেই পুরাতন ভ্যানের ভিতরে বেঁধে রাখে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন উবাইদ তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় নায়নার ডেড বডিগুলোকে বাসের ভিতর থেকে বের করে নিয়ে যাচ্ছে। কিন্তু উভয় জানায় ভিডিওতে থাকা মেয়েটি নায়না নয়, বরং তার হারিয়ে যাওয়া ছোট বোন নাভিয়া, যে অনেক আগেই অ্যামিউজমেন্ট পার্ক থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। অর্থাৎ নাভিয়াকে কিডন্যাপ করে এত বছর ধরে আটকে রাখা হয়েছে। উবাইদ স্যামুয়েলকে জানায়, ঋতিকা এবং তার পরিবারের উপর প্রতিশোধ নিতে সে নায়নার মতো সাজিয়ে নাভিয়াকে সিরিয়াল কিলার প্রমাণ করতে চেয়েছিল। উবাইদের এই প্যাঁচানো প্ল্যান দেখে সত্যিই হতবাক হওয়া যায়। এই ধরনের লেভেলের পরিকল্পনা আগে কোনো থ্রিলার মুভিতে দেখিনি। সে বলে,
ঋতিকার জন্য তার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তাই এই ভিডিও প্রকাশ করে সে পুরো পরিবারকে শেষ করার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে স্যামুয়েল তার পিঠের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। সে হাত বাঁধা অবস্থায় উবাইদকে চরম ধোলাই দিতে শুরু করে। এক পর্যায়ে নিয়ে নিজের হাতের বাঁধনও খুলে ফেলে এবং মারধরের মধ্য দিয়ে উবাইদকে নাভিয়ার লোকেশন জানাতে বাধ্য করে। কিন্তু হঠাৎ দূর থেকে কেউ গুলি করে, যা বোঝায় যে উবাইদ আসল কিলার নয়, তার পিছনে এখনো অন্য কেউ লুকিয়ে আছে। কিলার হোন্ডা সিভিক গাড়িতে করে পালাতে শুরু করলে স্যামুয়েল পথে একটি ভ্যান দেখে এবং তাতে চড়ে গাড়িটাকে ধাওয়া করতে থাকে। কিলার পালিয়ে গেলেও স্যামুয়েল শেষ পর্যন্ত গাড়িটিকে পুলিশের গাড়ির সামনে থামাতে বাধ্য হয়। পুলিশ তখন কিলারের খোঁজে সার্চ চালাচ্ছিল, কারণ তাদের এক অফিসারের মেয়েও কিডন্যাপ করা হয়েছে। তবে সেই মেয়েটা তার ব্যাগে করে মায়ের ফোন নিয়ে গিয়েছিল, যার লোকেশন ট্র্যাক করা সম্ভব। স্যামুয়েল যখন ধাওয়া করতে থাকে তখন ঋতিকার টিম তার পথ আটকায় এবং ভ্যানটিকে থামায়। ঠিক তখনই মেয়েটির ফোনের লোকেশন ওই গাড়িতেই ট্রেস হয়। কিলার সচেতনভাবে প্ল্যান করেছিল তার বডিটিকে ভ্যানের ভিতরে রেখে দিতে, যাতে স্যামুয়েল ফেঁসে যায়। ভ্যান থেকে মেয়েটির বডি উদ্ধার হলে সব সন্দেহ স্যামুয়েলের উপর থেকে উঠে যাবে। তবে পুলিশ তাকে ধরার আগে কিলার দ্রুত পালিয়ে যায়। কিন্তু তার ভাই জাভিয়ার পুলিশকে আসল ঘটনা বিস্তারিত জানিয়ে তাকে ধরতে সক্ষম হয়। এরপর এসিপি হওয়া ঋতিকাও তার বাড়িতে আসে এবং স্যামুয়েলকে দেখে তাকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে যায়। কিন্তু স্যামুয়েল ঋতিকাকে নয়নার ভিডিও দেখালে সে স্থির হয়ে যায়, কারণ ভিডিওতে দেখা মেয়েটি নয়না নয়, বরং নাভিয়া, তার হারানো ছোট বোন। নাভিয়া যে বেঁচে আছে এই খবর পেয়ে ঋতিকা পুরো অবাক এবং স্টান্ড হয়ে যায়। সাথে সঙ্গে সে বুঝতে পারে যে স্যামুয়েল এই ঘটনার সাথে জড়িত নয়। স্যামুয়েল জানায় নাভিয়া কোথায় আছে তার ধারণা আছে। উবাইদের ফোনের লোকেশন হিস্ট্রি বিশ্লেষণ করে দেখা গেছে উবাইদ এই এলাকার কিছু নির্দিষ্ট স্থানে বারবার এসেছে। তাই স্যামুয়েলের অনুমান নাভিয়া এই এলাকার 500 মিটারের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু তাকে খুঁজতে যাওয়ার আগে ডক্টর আলফানসোর কাছ থেকে নায়নার একটি হেলথ সার্টিফিকেট আনতে হবে, কারণ কিলার এই ভিডিও লিক করে নায়নাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এছাড়াও নায়নার পক্ষে কোর্টে প্রমাণ পেশ করার জন্য একজন লয়ারের সাথেও কথা বলতে হবে। ঋতিকা এই সবকিছুর চাইতে তার মেয়েকে উদ্ধার করতে বেশি গুরুত্ব দেয়, তাই স্যামুয়েল সার্টিফিকেট আনতে যায়। অন্যদিকে জাভিয়ার ও ঋতিকা নাভিয়াকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। পথে গাড়ি চালানোর সময় স্যামুয়েল আলফানসোকে জানায় যে ওয়াটার রিজার্ভ থেকে উদ্ধার করা 5টি কঙ্কালের মধ্যে একজন ছিল অ্যাডাল্ট। তার গায়ে লেগে থাকা মাটি প্রমাণ করে যে অন্য কোনো স্থানে প্রথমে তাকে কবর দেওয়া হয়েছিল। সেই স্থানটি ছিল খুবই পরিচিত, কারণ কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের হওয়া কেমিক্যাল ওয়েস্ট পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল এবং ঠিক সেই মাটিতেই প্রথমে অ্যাডাল্ট বডিটি কবর দেওয়া হয়। এই এলাকা ছিল টাইটান কেমিক্যাল নামের এক ফেমাস কেমিক্যাল ফ্যাক্টরির পাশেই। স্যামুয়েল আরও জানায় ওই এলাকার সমস্ত বাসিন্দার একটি লিস্ট সে আগে থেকেই তৈরি করে রেখেছিল। লিস্টে রেড মার্ক করা ব্যক্তিকেই সে খুঁজছিল। যখন আলফানসো সেই লিস্টটি দেখে প্রথমে তার ভ্রু কুঁচকে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, কারণ রেড মার্ক করা নামটি আলফানসোর নিজেরই ছিল। অর্থাৎ যে অ্যাডাল্ট বডি রিজার্ভারে কবর দেওয়া হয়েছিল সেটা ছিল আলফানসোর বাবার। মুভির শুরুতে দেখানো ছোট্ট বাচ্চাটাই বড় হয়ে আলফানসো, যিনি তার বাবাকেই হত্যা করেছিলেন। ছোট থেকেই তার মধ্যে সাইকো স্বভাবটি স্পষ্ট ছিল, যা শুরুতে দেখা আলফানসোর চরিত্র থেকেই বোঝা যায়। এবং এই হলো মূল কিলার। মুভির শেষের দিকে এই টুইস্ট সত্যিই অকল্পনীয় হয়ে ওঠে। স্যামুয়েল ধরা পড়ার পর আলফানসো তার স্টোরি খুলতে শুরু করে। সে জানায় ছোটবেলা থেকে তার মধ্যে সাইকোপ্যাথি ছিল, কিন্তু বড় হওয়ার পর তার জীবনে আসে সোফিয়া নামের এক মেয়ে। তাকে বিয়ে করে সুখের দিন কাটছিল এবং এমনকি তার মধ্যে থাকা মানসিক সমস্যার অনেকটাই দূর হয়ে গিয়েছিল। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর নিজেই সে সাইকোলজিস্ট হয়ে মানুষের থেরাপি দিতে শুরু করে। অর্থাৎ এক সাইকো নিজেই সাইকোলজিস্ট হিসেবে কাজ করছিল। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার স্ত্রী সোফিয়া মারা যায়।
স্ত্রীরা আকস্মিক মৃত্যুর পর সে নিজেকে ধরে রাখে, কারণ তখন তার একমাত্র ছেলে নাভিনী ছিল তার জীবনের আশ্রয়। তবে একদিন জানতে পারে যে তার ক্যান্সার ধরা পড়েছে। হতাশার চোটে তার পুরনো সাইকোপ্যাথি আবার জেগে ওঠে। প্রথমে সে ডাক্তার চেম্বারের ছোট্ট একটি মেয়েকে দেখে ভীষণ হিংসাত্মক হয়ে পড়ে। তারপর তাকে কিডন্যাপ করে হত্যা করে ফেলে। এভাবে বার্মা কলোনিতে একের পর এক শিশু কিডন্যাপ এবং একই পদ্ধতিতে হত্যা করতে থাকে। প্রতিটি খুনের পর সে বডিগুলো রিজার্ভারে কবর দিত। তার বাড়িতে বাচ্চাদের মারার জন্য একটি টর্চার রুমও বানানো ছিল। বহু হত্যার পর একদিন তার ছেলে নাভিন তাকে রক্তমাখা অবস্থায় ওই রুম থেকে বের হতে দেখে। এরপর সে জানতে পারে তার বাবা আসলে একজন সাইকো। ভয়ের কারণে নাভিন কাউকে কিছু জানাননি। এদিকে কেসের দায়িত্ব এসে পড়ে ঋতিকার উপরে। সে অত্যন্ত মনোযোগ দিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। একদিন আলফান্সো কোনোভাবে পুলিশের নজরে নিয়ে আরেকটি ডেড বডি একটি স্কুল বাসের মধ্যে রেখে আসে। এর কিছুদিন পর হঠাৎ খবর পায় যে তার ক্যান্সার অনেকটাই সেরে গেছে। আসলে বোনের মারও ট্রান্সপ্লান্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল। তবে হঠাৎ টিভিতে প্রচারিত একটি নিউজে তার চোখ আটকে যায়। সেখানে দেখানো হচ্ছিল স্কুল বাস থেকে ডেড বডি পাওয়ার পর পুলিশ বাসের ড্রাইভার উবাইদ আহমেদকে সিরিয়াল কিলার ভেবে অ্যারেস্ট করে নিয়েছে। এই খবরটি আলফানসোর জন্য যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। কিন্তু তার ছেলে নাভিন এই খবর দেখে আরো বেশি উত্তেজিত হয়ে যায়, কারণ সে জানতো যে আসল সিরিয়াল কিলার তারই বাবা। সে আলফানসোর কিলিং রুমেও ঢুকে পড়ে এবং সেখানে ভয়ানক পরিস্থিতি দেখে তার মাথা পুরোপুরি ঘুরে যায়। অজান্তেই সে ছাদে উঠে পড়ে, কিন্তু আলফানসো তাকে আটকাতে না পারায় নাভিন ছাদ থেকে পড়ে মারা যায়। এই সাইকো আলফানসো তার নৃশংসতার জন্য নিজের ছেলেকে হারিয়ে দেয়। এমনকি নাভিনকে সে ভিকটিমদের সাথে কবর দিয়ে দেয়, কারণ নাভিনের মৃত্যু প্রকাশ পেলে তাকে ধরা পড়ার সম্ভাবনা ছিল। এই ঘটনার পর আলফানসোর সমস্ত রাগ ঋতিকার উপর স্থানান্তরিত হয়। সে ভাবতে থাকে যে ঋতিকার জন্যই তার ছেলেকে হারাতে হয়েছে, তাই সে নাভিয়াকে, ঋতিকার মেয়েকে, ছিনিয়ে নেওয়া নেয়। অ্যামিউজমেন্ট পার্কের রাইডে খেলার সময়ে ঋতিকা কিছুটা অন্য অবস্থায় থাকায় এই সুযোগে আলফানসো নাভিয়াকে খেলার লোভ দেখিয়ে কিডন্যাপ করে। তবে সে তাকে সঙ্গে সাথেই হত্যা করেনি, বরং নাভিয়াকে জঙ্গলের ভিতরে একটি টর্চার রুমে আটকে রাখে। অর্থাৎ তাকে একেবারে না মেরে তিলে তিলে মারার পরিকল্পনা ছিল তার। কিন্তু যখন রুবিন তার কাছে থেরাপি নিতে আসে, তখন আলফানসোর মাথায় আসে আরো ভয়ানক একটি পরিকল্পনা। উভয়কে মুক্তি দেওয়ার পর সে রুবিনের সঙ্গে দেখা করে এবং তাকে ম্যানিপুলেট করা শুরু করে। ঋতিকার প্রতিশোধ পরায়ণতার কারণে উভয়ই তার দলে ফিরে আসে। অন্যদিকে রুবিনকে হেয়ার ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা শুরু করে। আলফানসো এই কৌশল ব্যবহার করে নতুন করে বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে জঙ্গলে পুরনো ভ্যানটাতে নিয়ে যায়। সেখানে বাচ্চাদের হত্যা করার পর নাভিয়াকে দিয়ে তাদের বডি টেনে নিয়ে যাওয়ার ভিডিও শুট করায়। এর পেছনে ছিল এক ধরনের দুই পাখি একসাথে মারা উদ্দেশ্য, নাভিয়াকে আগে থেকেই কিডন্যাপ করা, যাতে নয়না বা ঋতিকা তাকে সিরিয়াল কিলার প্রমাণ করতে না পারে, আর এভাবে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা। এই টুইস্টে ভরা স্টোরি স্যামুয়েলের মাথা সত্যি নষ্ট করার মতো ছিল। আলফানসো তাকে বলে, নাভিয়াকে তোমরা কখনোই খুঁজে পাবে না। তবে জেভিয়ার ও ঋতিকার ড্রোনের সাহায্যে নাভিয়াকে জঙ্গলের ভিতরে থাকা টর্চার রুম থেকে উদ্ধার করা সম্ভব হয়।
ঋতিকা নাভিয়াকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। স্যামুয়েলের কাছে এই খবর আসে। সে হেসে আলফান্সোর দিকে তাকায়, কারণ ইতিমধ্যেই নাভিয়াকে তারা উদ্ধার করে ফেলেছে। তখন আলফান্সো বলে, তাকে উদ্ধার করেও তেমন লাভ হবে না, কারণ আমাকে দোষী প্রমাণ করার জন্য তোমাদের হাতে যথেষ্ট প্রমাণ নেই। ডিএনএ ম্যাচ করা সম্ভব হয়নি, তাই আলফান্সো এখনো অপ্রমাণিত। তখন স্যামুয়েল মৃদু হাসি দিয়ে আলফান্সোর দিকে তাকায়। আমরা পরে বুঝতে পারি স্যামুয়েল আগেই শিখাকে বলেছিল যে ডক্টর আলফান্সোই আসল খুনি, কারণ তার বোনের মারো ট্রান্সপ্লান্টের কারণে স্যামুয়েলের ব্লাডে ছিল ডোনারের ডিএনএ, যা আলফান্সো তাদের দিয়ে দিয়েছিল। এই কারণে চুলের ডিএনএ চকলেট র্যাপারের সঙ্গে মিলে যায়। ডিএনএ ম্যাচ না হলেও প্রমাণ হিসেবে যথেষ্ট। অর্থাৎ স্যামুয়েল আগেই ধরতে পেরেছিল আলফান্সোই আসল খুনি। প্ল্যান অনুযায়ী স্যামুয়েল লয়ারের সঙ্গে দেখা করার নাম করে আলফান্সোকে নিজের কাছে নিয়ে আসে। আলফান্সো তখন তার উপর ছুরি দিয়ে হামলা করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্যামুয়েল গাড়ির কন্ট্রোল হারায়। আলফান্সো গাড়ির কন্ট্রোল নেওয়ার চেষ্টা করলে গাড়ি রোডে একটি ক্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়ির ভিতরে থাকলেও স্যামুয়েল বেঁচে যায়, কিন্তু সাইকো আলফান্সো অবশেষে ধরা পড়ে। পরবর্তীতে ইনকোয়ারিতে স্যামুয়েলকে জিজ্ঞেস করা হয় এই সব কিছুর কারণ। সে পরে জানায় সিটবেল্ট না থাকায় আলফান্সো গাড়ি থেকে ছিটকে মারা গেছে। তবে সত্যি হলো সিটবেল্টটি স্যামুয়েলই আগে থেকে খুলে দিয়েছিল। ফাইনালি এই সাইকো কেস সমাধান করার পর ঋতিকা তার পরিবারের সাথে থাকার জন্য 2 মাসের ছুটি নেয়। নাভিয়াকে ফিরে পাওয়ার পর জেভিয়ার এবং ঋতিকার সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে যায়। অন্যদিকে পুলিশ কমিশনার তাকে ছুটি শেষে নতুন একটি কেস হ্যান্ডেল করার জন্য নির্দেশ দেন এবং সেই কেসের ফরেন্সিক হিসেবে যুক্ত হয় স্যামুয়েল। এভাবেই এই অসাধারণ থ্রিলার মুভিটি একটি হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।